নামে ইউনেস্কোর পুরস্কার দিয়ে বললেন প্রধানমন্ত্রী। আমাদের সীমিত সামর্থ্য দিয়ে বিশ্ব সম্প্রদায়ের উন্নতির জন্য আর্থসামাজিক উন্নয়ন এবং প্রযুক্তিগত অগ্রগতিতে অবদান রাখতে চাই। শিগগিরই রোহিঙ্গা সংকট সমাধান না হলে নিরাপত্তা ঝুঁকিতে পড়বে পুরো অঞ্চল। প্যারিস পিস ফোরামে শেখ হাসিনা। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময় সঙ্গে আছি আমি ফারিহা মারিয়াম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ডিসেম্বরে দৃশ্যমান হবে মেট্রো রেলের 9টি স্টেশন। দ্রুত এগোচ্ছে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত শেড নির্মাণের কাজ। ভাড়ার খসড়া প্রস্তাব এ সপ্তাহে যাবে মন্ত্রণালয়ে। বনানীতে রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলায় 5 আসামিকে খালাসের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ। ধর্ষণ মামলার বিচারে সাক্ষ্য আইন বাতিলের দাবি। রোববার এবং করোনা ধাক্কা কাটিয়ে 14 নভেম্বর এসএসসি পরীক্ষা ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন। এক বেঞ্চে বসবে একজন শিক্ষার্থী। কেন্দ্রের বাইরে অভিভাবকদের জড়ো না হতে আহ্বান। সীমিত সম্পদ দিয়েই বিশ্ব সম্প্রদায়ের উন্নয়নে কাজ করতে চায় বাংলাদেশ। প্রথমবারের মতো সৃজনশীল অর্থনীতিতে বঙ্গবন্ধু ইউনেস্কো আন্তর্জাতিক পুরস্কার তুলে দিয়ে এসব কথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজ হাতে উগান্ডার বিজয়ী উদ্যোক্তা প্রতিষ্ঠান মোটিভ ক্রিয়েশনসের হাতে পুরস্কার তুলে দেন তিনি। বৃহস্পতিবার রাতে ইউনেস্কোর সদর দপ্তরে বর্ণাঢ্য আয়োজনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শেখ হাসিনা আরও বলেন, বঙ্গবন্ধু ইউনেস্কো আন্তর্জাতিক পুরস্কার আর্থসামাজিক উন্নয়ন এবং প্রযুক্তিগত অগ্রগতির সম্মিলিত লক্ষ্য অর্জনে সহায়ক হবে। ফ্রান্স থেকে আরও জানাচ্ছেন লুৎফর রহমান বাবু। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে গেল বছর ইউনেস্কোর সঙ্গে যৌথভাবে বাংলাদেশ প্রবর্তন করে ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর ক্রিয়েটিভ ইকোনমি। কংগ্রাচুলেশনস। জাতিসংঘের অন্যতম সংস্থা ইউনেস্কোর সদর দপ্তর প্যারিসে বৃহস্পতিবার রাতে ঘটা করে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। সৃজনশীল অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য প্রথমবার বিশ্বের 69টি প্রতিষ্ঠানের মধ্য থেকে এই পুরস্কার জিতে নেয় উগান্ডার উদ্যোক্তা প্রতিষ্ঠান মোটিভ ক্রিয়েশনস লিমিটেড। বিজয়ীর কাছে নিজ হাতে এই আন্তর্জাতিক পুরস্কার তুলে দেন বঙ্গবন্ধু কন্যা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনেস্কো মহাসচিব অদ্রে অজুল সহ দেশ বিদেশের অন্তত কয়েকশো বিশিষ্টজন। প্রধানমন্ত্রী বলেন, এর মাধ্যমে ইউনেস্কোর সঙ্গে আবারও নতুন বন্ধনে জড়ালো বাংলাদেশ। আমরা এখন আমাদের সীমিত সামর্থ্য দিয়ে বিশ্ব সম্প্রদায়ের উন্নতির জন্য আর্থসামাজিক উন্নয়ন এবং প্রযুক্তিগত অগ্রগতিতে অবদান রাখতে চাই। তিনি জানান, যুবকদের অগ্রাধিকার দিয়ে ইউনেস্কোর অবদান আরও সম্প্রসারিত করবে এই পুরস্কার। আমরা বিশ্বাস করি যে সৃজনশীল অর্থনীতিতে বিনিয়োগের ফলে আর্থসামাজিক উন্নয়ন এবং প্রযুক্তিগত অগ্রগতির সম্মিলিত লক্ষ্য পূরণ সম্ভব। প্রতি 2 বছর পরপর এই পুরস্কার দেয়া হবে। সম্মানের পাশাপাশি বিজয়ীকে দেয়া হবে $50,000। প্রথমবারের মতো আন্তর্জাতিক কোনো পরিমণ্ডলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রবর্তিত পুরস্কার তুলে দিলেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী তার ভাষণে বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের যে স্বপ্ন রচনা করে গেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি তা তুলে ধরেন। প্যারিসের ইউনেস্কো সদর দপ্তরের সামনে থেকে মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ। শিগগিরই সমাধান না করলে রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশ নয়, সীমান্ত পেরিয়ে তা আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকি বাড়াবে বলে আবারও শঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাতে ফ্রান্সে প্যারিস পিস ফোরামের আয়োজনে বক্তব্যে তিনি বিশ্ব সম্প্রদায়কে রোহিঙ্গা সংকট মোকাবেলায় আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। এছাড়া ইউনেস্কোর সাধারণ পরিষদের অধিবেশনে দূরশিক্ষণ ও অনলাইন শিক্ষাকে বৈশ্বিক জনসম্পদ ঘোষণা করারও আহ্বান জানান শেখ হাসিনা। দেবাশিস রায়ের রিপোর্ট।
রাষ্ট্রীয় আমন্ত্রণে ফ্রান্সে গিয়ে দ্বিপক্ষীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক অংশ নিচ্ছেন বেশ কয়েকটি আন্তর্জাতিক অনুষ্ঠানেও। ফ্রান্স সফরের তৃতীয় দিনে অন্যান্য কর্মসূচির ফাঁকে বাংলাদেশের সরকার প্রধান আমন্ত্রিত ছিলেন ফ্রান্সের অলাভজনক থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা প্যারিস পিস ফোরামের চতুর্থ আসরে। প্যারিসে লা ভিলেটের গ্র্যান্ড হলে বিশেষ এই আয়োজনে হাজির হয়েছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি। নিরাপত্তা পরিষদের স্থায়ী দুই সদস্য দেশ যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের শীর্ষ নেতাদের সামনে প্রধানমন্ত্রী আবারও তুললেন রোহিঙ্গা প্রসঙ্গ। তিনি বলেন, এই সংকট সীমান্ত পেরিয়ে বাইরে ছড়ানোর বিপজ্জনক ইঙ্গিত পাওয়া যাচ্ছে। The world must act seriously to make sure that those people can go back to Myanmar soon. Otherwise, security risks from the crisis will not just remain confined within our borders. We already see signs of that. যে কোনো ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের জিরো টলারেন্স নীতি তুলে ধরে শেখ হাসিনা জানান, মহামারীর ধাক্কা সামলে আন্তর্জাতিক শান্তি কূটনীতির দিকে এগোতে হবে বিশ্বকে। We vote a zero tolerance approach to all forms of terrorism. In Indo-Pacific region must be an area of peace and prosperity. এর আগে বৃহস্পতিবার বিকেলে ইউনেস্কোর ৪১তম সাধারণ অধিবেশনে যোগ দিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি জানান, অনলাইন শিক্ষা পদ্ধতি সার্বজনীন করতে ইউনেস্কোকে দৃঢ় ভূমিকা রাখতে হবে। I call upon to declare remote learning and online education as a global public good. মহামারী পরবর্তী সময়ে ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষা জীবন আবারও স্বাভাবিক করতে সংস্থাটিকে নতুন করে ভাববার আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ। দল বেঁধে লোকালয়ে ঢুকছে বানর। মুন্সিগঞ্জে খাবারের খোঁজে এলাকায় আসা বানর নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। ডিসেম্বরেই দৃশ্যমান হবে মেট্রো রেলের পূর্ণাঙ্গ স্টেশন। দ্রুত এগোচ্ছে উত্তরা থেকে আগারগাঁও, অর্থাৎ প্রথম 9টি স্টেশনের ছাদে শেড নির্মাণের কাজ। এদিকে ভাড়া নিয়ে নানা মহলে নানা আলোচনা হলেও এখনও খসড়া চূড়ান্ত করেনি কর্তৃপক্ষ। জনগণের সামর্থ্য বিবেচনায় 3টি ধাপে খসড়া তৈরি করে এ সপ্তাহেই দেয়া হবে মন্ত্রণালয়, জানিয়েছেন প্রকল্প পরিচালক। যেন পাখির চোখে স্বপ্ন দেখা। উত্তরা থেকে শুরু হয়ে শেষ হবে কমলাপুরে। এরই মধ্যে ভায়াডাক্ট উঠে গেছে উত্তরা থেকে মিরপুর হয়ে আগারগাঁও, ফার্মগেট হয়ে কাউরান বাজার, সেখান থেকে বাংলা মোটর, শাহবাগ, টিএসসি হয়ে দোয়েল চত্বর। যদিও কর্তৃপক্ষের প্রাথমিক পরিকল্পনায় বাণিজ্যিক কার্যক্রমে যাত্রা শুরু হতে পারে উত্তরা থেকে আগারগাঁও, সেই লক্ষ্যেই অনেক দূর এগিয়েছে এই অংশের কাজ। শতকরা হিসাবে যা 86.08 ভাগ। রেল লাইন তো বসে গেছে বহু আগে। চলছে ইলেকট্রিক, মেকানিক্যাল আর স্টেশন নির্মাণের কাজ। উত্তরা থেকে প্রথম 5টি স্টেশনে ছাদের শেড নির্মাণ শতভাগ শেষ। এই মুহূর্তে উপর থেকে উকি দিলেই চোখে পড়ে 5 আর 6 নাম্বার স্টেশনে বসানো হচ্ছে শেড। আসছে মাসের প্রথম সপ্তাহেই এই কাজের পালা শেষ করার প্রত্যাশা কর্তৃপক্ষের। এগিয়েছে মতিঝিল থেকে কমলাপুরের বর্ধিতাংশের কাজও। কমলাপুর এক্সটেনশন বলছি, সেটার আমাদের প্রাথমিক যতগুলো কাজ ছিল সেই কাজগুলো কিন্তু আমরা ইতিমধ্যে শেষ করেছে। তার সাথে সাথে এটার যে বেসিক ডিজাইন এটাও আমরা শেষ করেছি। এখন আমরা ডিটেইল ডিজাইনের একদম শেষ পর্যায়ে আমরা আছি। এদিকে মেট্রো রেলের ভাড়া নিয়ে নানা মহলে নানা কথা ছড়ালেও ডিএমটিসিএল এখনো তা চূড়ান্ত করেনি। প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক বলছেন, কয়েকটি ধাপে দেয়া হবে প্রস্তাবনা, এই সপ্তাহেই জমা পড়বে সংশ্লিষ্ট দপ্তরে। প্রস্তাবগুলো যে আছে না, অপশন থাকবে, অপশন 1, অপশন 2, অপশন 3। সেখানে হয়তো এরকম চিন্তা করা হবে যে না, আমরা কোনো কিছুই চিন্তা করব না, প্রফিটেবলি একটা এমআরটি লাইন চলবে। আর একটা জায়গায় হয়তো দেখা হবে যে না, জনগণের যে সামর্থ্যটা আছে, সক্ষমতা আছে, এই সক্ষমতাটাও বিবেচনা করতে হবে। আর একটা মডেলে আমরা হয়তো এইভাবে তৈরি করছি যে জনগণের সক্ষমতা, তার সাথে সাথে যাতে আমরা
সার্ভাইভ করতে পারি। প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭২ ভাগ। রাজধানীবাসীর কাছে এক স্বপ্নের নাম মেট্রো রেল। সেই স্বপ্ন একটু একটু করে ধরা দিচ্ছে বাস্তবের সীমারেখায়। কর্তৃপক্ষ তাদের কথা রাখতে পারলে আগামী বছরই হয়তো এই মেট্রো রেলে চড়েই যাতায়াত শুরু করতে পারবে নগরবাসী। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে অভিবাসী সংকট নিয়ে ইইউ বেলারুশ উত্তেজনা তুঙ্গে। ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি মিনস্কের। রুশ পারমাণবিক বিমানের মহড়া, পাল্টা হুঁশিয়ারি পোল্যান্ডের। আরএফএল ইউপিএসসি ফিটিংস গ্রেড অন ভার্জিন ম্যাটেরিয়াল যা নিশ্চিত করে সেরা কোয়ালিটি, তাই কিনুন, লাগান ভুলে যান। বনানীতে আলোচিত রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলায় 5 আসামি খালাস পাওয়ায় রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন অর্ধশত নারী। শাহবাগ থেকে মিছিল নিয়ে সংসদ ভবনের সামনে গিয়ে সমাবেশ করেন তারা। এ সময় সাক্ষ্য আইন বাতিলের দাবি জানান বক্তারা। রোববার আবারও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন তারা। হাতে প্ল্যাকার্ড, গলায় প্রতিবাদী স্লোগান। 2017 সালে বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলায় আপন জুয়েলার্সের মালিকের ছেলে শাফাত আহমেদ সহ 5 আসামিকেই খালাস দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল বের করেন বিভিন্ন শ্রেণী পেশার অর্ধশত নারী। মিছিলটি কলাবাগান ধানমন্ডি 32 নম্বর হয়ে সংসদ ভবনের সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশের রূপ নেয়। এ সময় রেইনট্রি হোটেলে 2 শিক্ষার্থী ধর্ষণ মামলায় আদালতের রায় বাতিলের দাবি জানান বিক্ষোভকারীরা। শেষ পর্যন্ত আমাদের এই নিরাপত্তাহীনতাটাকে আপনারা ইনস্টিটিউশনালাইজ করে ফেলবেন। আমি শুধু তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আদালতের কিন্তু বিচার করার কথা, আদালতের কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়ার কথা না। এই রায় বাতিল করতে হবে, আবার করে বিচার হতে হবে। সমাবেশ থেকে অবিলম্বে সাক্ষ্য আইন বাতিলের দাবি জানানো হয়। একই সাথে ধর্ষণের 72 ঘন্টা পর মামলা না নিতে পুলিশকে দেয়া আদালতের নির্দেশনা কার্যকর হলে ভুক্তভোগী নারী বিচার বঞ্চিত হবে বলেও জানান বিক্ষোভকারী নারীরা। আমরা ধর্ষণ আইন সংস্কার নিয়ে অনেক দিন ধরেই কথা বলছি, কিন্তু কথাগুলো কেন জানি কারো কানেই যাচ্ছে না। বলা হলো যে 72 ঘন্টার মধ্যে একজন নারী না আসলে তার কিন্তু ধর্ষণের অভিযোগটা আমলে নেওয়া হবে না। আমরা এই ব্যাপারে প্রতিবাদ জানাতে চাই। রোববার উচ্চ আদালত প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন বক্তারা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। করোনা ধাক্কা কাটিয়ে 14 নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এসএসসি পরীক্ষা। পরীক্ষার হলে প্রতি বেঞ্চে বসানো হবে একজন করে শিক্ষার্থী। এছাড়া কেন্দ্রের বাইরে অভিভাবক জমায়েত থাকবে কঠোরতা। শেষ পর্যন্ত পরীক্ষার আয়োজনে স্বস্তি অভিভাবকদের। তবে দ্রুত ফল প্রকাশ করে নতুন শিক্ষাবর্ষ শুরুর দাবি তাদের। বিস্তারিত ফেরদৌস লিপি রিপোর্টে। সীমিত পরিসরে সশরীরে ক্লাস, পরীক্ষা ও স্কুল উপস্থিতির মধ্য দিয়ে করোনাকালে 1.5 বছর ধরে ক্ষতিগ্রস্ত শিক্ষাজীবনকে স্বাভাবিক করতে সেপ্টেম্বরে খুলে দেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠান। তবে স্কুলগুলোতে ছিল সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি পালনের কঠোরতা। এরই ধারাবাহিকতায় মহামারীর সংকটে দীর্ঘ বিরতিতে 14 নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এসএসসি পরীক্ষা। করোনা সংক্রমণ মাথায় রেখে কেন্দ্রগুলোতে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের। এক্ষেত্রে প্রতি বেঞ্চে বসানো হবে একজন শিক্ষার্থী। কেন্দ্রের বাইরেও একজন শিক্ষার্থীর জন্য একজন অভিভাবক উপস্থিতি নিশ্চিতে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এছাড়া শিক্ষা বোর্ডের আওতায় 60টি ভিজিলেন্স টিম কাজ করবে কেন্দ্রগুলোতে। আমাদের প্রথম কাজ হলো স্বাস্থ্যবিধি মানতে হবে। সম্মানিত অভিভাবকদেরকে আমরা বলেছি পরীক্ষা হলের বাইরে তারা যেন ভিড় না করে, কারণ ভিড় করলে সেখান থেকে সংক্রমণ ছড়াতে পারে। স্কুলগুলো বলছে ইতিমধ্যে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস নেওয়ার অভিজ্ঞতা পাবলিক পরীক্ষা নেওয়াকে সহজ করবে। আমার স্টুডেন্টদেরকেও আমি এভাবে পরীক্ষা নিরীক্ষা করে এ পর্যন্ত ঢুকিয়েছি এবং পরীক্ষার্থী যারা আসবে তাদেরকেও এইভাবে আমি থার্মোমিটার দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে তাপমাত্রা মেপে ঢুকাবো। আর দ্রুত ফল প্রকাশ করে নতুন শিক্ষাবর্ষ শুরু করার দাবি অভিভাবক ও শিক্ষার্থীদের। 3টে বিষয়ে পরীক্ষা হবে, পড়ার জন্য পর্যাপ্ত টাইম পেয়েছি এবং প্রিপারেশন আলহামদুলিল্লাহ খুব ভালো। আশা করি পরীক্ষাটা খুব ভালোই হবে। চাই যে ভালোভাবে পরীক্ষাটা হয়ে যাক। এখন এরপর আমরা যেন কলেজে উঠে আমাদের কলেজের কার্যক্রমটা যেন শুরু হয়ে যাক। পিছিয়ে যাওয়াটা যেন কভার করে দেয় আমাদের এই প্রত্যাশা, যাতে পিছিয়ে না যায়। এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে 1,61,138 জন পরীক্ষার্থী অংশ নেবে, যা গতবারের তুলনায় 17,048 জন বেশি। ফেরদৌস লিপি, সময় সংবাদ। জরাজীর্ণ একটি ভবনেই চলছে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দরে ইমিগ্রেশন কার্যক্রম। 2 বছরেও শেষ হয়নি নতুন ভবন নির্মাণ। বারবার চেষ্টা করা হলেও
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বাধায় কাজ এগোয়নি বলে দাবি প্রশাসনের। এতে করে চরম দুর্ভোগে যাত্রীরা। তবে দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার। জুয়েল রহমানের ছবি, উজ্জ্বল চক্রবর্তীর তথ্য নিয়ে রিপোর্ট। ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয় সহ 7টি অঙ্গরাজ্যের অন্যতম প্রবেশদ্বার আখাউড়া স্থলবন্দর। যাতায়াত সুবিধা থাকায় এই চেকপোস্ট দিয়ে দুদেশের যাত্রীরা সহজেই ভ্রমণ করতে পারেন। ফলে স্থলবন্দরটি দিয়ে পাসপোর্টধারীদের চলাচল বেড়েছে কয়েক গুণ। কিন্তু পুরানো ভবনে চলছে ইমিগ্রেশন কার্যক্রম, যেখানে নেই কোনো যাত্রী সেবার সুবিধা। নোংরা পরিবেশ, বিশ্রামাগার সহ নানা সমস্যা যাত্রীদের। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য 2019 সালে আধুনিক ইমিগ্রেশন ভবন নির্মাণের উদ্যোগ নেয় সরকার। কিন্তু নকশা ত্রুটি ও সীমান্ত আইনে জটিলতা দেখিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ কাজে বারবার বাগড়া দেয়। এতে 2 বছরেও সম্ভব হয়নি নির্মাণ কাজ। ফলে দিন দিন যাতায়াতকারীদের ভোগান্তি চরমে ঠেকেছে। বসার জায়গা নাই, লেখার জায়গা নাই, স্টাফদেরকে ফাইল ক্যাবিনেটের কোনো ব্যবস্থা নাই। পার্শ্ববর্তী ইন্ডিয়াতে অনেক সুন্দর ভবন, এদের এনে বসার কোনো সমস্যা না, আমাদের বসার অনেক সমস্যা। আমরা একটু সুবিধা হইব যাতায়াতের, এটা কিন্তু একটু কষ্ট হয়। চলমান সমস্যাটির দ্রুত সমাধান চান জেলা প্রশাসনের সংশ্লিষ্টরাও। প্রথমত 6তলা ভবনের নকশা ছিল, পরবর্তীতে 2তলা ভবন হওয়ার কথা। যেহেতু খুবই নিকটবর্তী, ওনাদের একটা বাধার সম্মুখীন কারণে আপাতত বন্ধ আছে। আমরা আশা করি যে যত দ্রুত সম্ভব এটি শেষ হবে এবং আমরা কাজ শেষ করে এখানে সেবা দিতে সক্ষম হব। অবশ্য এই ব্যাপারে শিগগিরই সমাধানের আশ্বাস দেন ভারতীয় হাই কমিশনার। Both sides, the land checkposts and border buildings are stuck. We fully agree. I mean, from our point of view, and I know the Bangladesh Foreign Ministry also agrees with us that this is something we need to speed up. 3.10 একর জায়গার উপর নতুন ভবনটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় 5 কোটি টাকা। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। দেখছেন সকালের সময়। Regal dressing table, elegant shop design, a perfect lacquer finishing. Regal furniture, furnish your dream. আজ ভয়াল 12 নভেম্বর। 51 বছর আগে এই দিনে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়েছিল ভোলা সহ এর আশেপাশের উপকূলীয় এলাকা। মেঘনার জলোচ্ছ্বাসে ভেসে যায় 2 লক্ষাধিক মানুষ। মনপুরা, ঢালচর, চর, কুকরি-মুকরির সব ভাসিয়ে নেয়ায় পরিণত হয়েছিল বিরান ভূমিতে। 1970 সালের এই ধ্বংসযজ্ঞ আর স্বজন হারানোর দুঃখ স্মৃতি আজও ভুলতে পারেনি দ্বীপবাসী। এদিকে 12 নভেম্বরের দুঃখ স্মৃতিকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে দিনটিকে উপকূল দিবস হিসেবে ঘোষণার দাবি এলাকাবাসীর। পানি সম্পদ পরিকল্পনা সংস্থার মতে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে এ যাবৎকালে যত ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে 70-এর এই দিনে। সরকারি হিসেবে মৃতের সংখ্যা ছিল 1,70,000। সকালবেলা উঠিয়া মানে আমরা সায়াদিদের লাশ, মানুষ, মোষ, গরু, মোরগ, এই সমস্ত এগুলি নারিকল নুরিকল এগুলি বাঁচতেছে। বৃষ্টির পরে দেখি একটা ঝড় তুফান আসছে। এই ঝড় তুফান আসার পর দিয়া পানি ঢল হচ্ছে। রাত 4টা পর্যন্ত মানে তুফান চলতে আছে। আমাদের ঘরের টিন কাটিয়া আমাদের উপরে উঠাইছে, উপর তুলে উঠেছে। তা সকালে দেখি যে সব ময়দান আর ময়দান। বান্দরবান সদর উপজেলার সুলতানপুরে এলাকায় সুয়ালক খালের উপর নির্মাণ করা হয়েছে 45 মিটার দীর্ঘ একটি রাবার ড্যাম। এর ফলে চাষাবাদের আওতায় আসবে 2 পারের 700 হেক্টর অনাবাদি কৃষি জমি এবং ভাঙনের হাত থেকে রক্ষা পাবে 2 পারের শতাধিক ঘরবাড়ি। ইতোমধ্যে প্রকল্পটির 95% কাজ সমাপ্ত হয়েছে। শিগগিরই উদ্বোধন করা হবে রাবার ড্যামটি। বান্দরবান থেকে এনে জাকিরের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের সুলতানপুর এলাকায় সুয়ালক খালের উপর বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের অর্থায়নে নির্মিত হয়েছে 45 মিটার দীর্ঘ রাবার ড্যাম ও ব্রিজ। প্রতি বছর শীত মৌসুমে সেচ সুবিধা না থাকায় পানির অভাবে চাষাবাদ করতে পারত না সুলতানপুর ও পুরানগড় এলাকার কৃষকেরা। এতে অনাবাদি পড়ে থাকত 2 পারের প্রায় 700 হেক্টরের বেশি জমি। এছাড়াও বর্ষার ভাঙনের কবলে পড়ত 2 পারের মানুষের ঘরবাড়ি। বর্ষায় খালের পানি বেড়ে গেলে ভোগান্তিতে পড়তে হয় ব্যবসায়ী, কৃষক সহ স্কুল কলেজের শিক্ষার্থীদের। যাতায়াতের কোনো রাস্তা না থাকায় স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য বাজারে নেওয়া ছিল কষ্টকর। জরুরি প্রয়োজন ও রোগী বহনে 4 থেকে 5 কিলোমিটার পথ
পথ ঘুরে গন্তব্যে পৌঁছাতে হতো স্থানীয়দের। কিন্তু রাবার ড্যামটি নির্মিত হওয়ায় চাষাবাদের আওতায় এসেছে প্রায় 2000 একর অনাবাদি জমি। খালের দুই পারে সিমেন্টের তৈরি 50,000 ব্লক দিয়ে বাঁধ তৈরি করায় ভাঙনের হাত থেকে রক্ষা পেয়েছে দুই পারের শতাধিক ঘরবাড়ি। রাবার ড্যামটা হওয়ার কারণে আমাদের উঁচা জমিনে পানির ব্যবস্থা হয়ে গেছে। রাবার ড্যামের ব্রিজ হওয়াতে আমাদের বেশি সুবিধা হয়েছে, এখন আমরা সরাসরি যাইতে পারি। বারিশা গেলে পানি থাকতো, শুধু গেলে আমাদের চাষাবাদ হইতো, এই রাবার ড্যামের কারণে আমাদের চাষাবাদ হইতেছে। 2019 সালে 11 কোটি টাকা ব্যয়ে রাবার ড্যামটি নির্মাণের কাজ শুরু হয়। ইতিমধ্যে এর 95% কাজ সম্পন্ন হয়েছে। এই রাবার ড্যামের ফলে পুরানগড় ইউনিয়নের প্রায় 700 হেক্টরের মতো জমি সেই সুবিধার আওতায় আসবে। কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে, আর শুধু ব্লকের কাজ শেষ হয়ে গেলেই আমরা এটা উদ্বোধন করতে পারবো। বর্ষায় রাবার ড্যামের মাধ্যমে একদিকে পানি সংরক্ষণ করে সেচ সুবিধা পাবে কৃষকেরা, অন্যদিকে ব্রিজের কারণে উৎপাদিত পণ্য পরিবহন ও যাতায়াত সুবিধা বাড়বে। সময় সংবাদ, বান্দরবান। জিম্বাবুয়েতে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাওয়ার ঠিক আগের দিন রুমান আহমেদকে সরিয়ে নারী দলের অধিনায়ক করা হয় নিগার সুলতানা জ্যোতিকে। এ নিয়ে গণমাধ্যমে নারী দলে অন্তর্কোন্দলের কথা উঠে আসে। তবে এটিকে স্রেফ গুঞ্জন দাবি করে বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান জানান, টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তেই অধিনায়ক বদলানো হয়। ফারজানা মুমুর রিপোর্টে বিস্তারিত। জিম্বাবুয়েতে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাওয়ার ঠিক আগের দিন রুমানা আহমেদকে সরিয়ে নারী ওয়ানডে দলের নতুন অধিনায়ক করা হয় উইকেট রক্ষক ব্যাটার নিগার সুলতানা জ্যোতিকে। এরপরেই গুঞ্জন ওঠে নারী ক্রিকেট দলে অন্তর্কোন্দলের কথা। তবে এগুলোকে স্রেফ গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন নারী উইংয়ের চেয়ারম্যান। কোচ, সিলেক্টর এবং টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকেই এই সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়ে থাকে টিমকে নিয়ে, এবং আমরা যে সিদ্ধান্তগুলো নিচ্ছি এগুলো আমাদের সম্মিলিতভাবে আলোচনার মাধ্যমেই হচ্ছে। এটা নিয়ে আসলে আমি মনে করি যে আলোচনা বা সমালোচনা করার কিছু নেই। তবে অন্তর্কোন্দলের বিষয়টি সরাসরি নারী উইংয়ের প্রধান এড়িয়ে যান। নারী দল জিম্বাবুয়ে গেছে ভারপ্রাপ্ত কোচ মঞ্জুরুল ইসলাম মঞ্জুর তত্ত্বাবধানে। দীর্ঘদিন ধরে কেন কোচ নিয়োগ হচ্ছে না তার জবাবে বললেন, দল দেশে ফিরলেই বিদেশি কোচ আনা হবে। যেহেতু আমরা দীর্ঘদিন আমাদের একটি পরিকল্পনা অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছিলাম, সেই কারণে আমরা ঠিক শেষ মুহূর্তে আমরা অন্য কোনো কোচ আনার ব্যাপারে আসলে আমাদের তেমন আগ্রহ ছিল না। তো আমরা হয়তো এই ট্যুরটা থেকে আসার পরে আমরা বিদেশি কোচ নিব। দেশের ক্রিকেটের প্রথম বড় ট্রফি জয়ী নারীরাই, কিন্তু সুযোগ সুবিধায় সবচেয়ে পিছিয়ে তারা। করোনায় বিসিবির অধীনস্থ দলগুলোর মাঝে সবচেয়ে কম অনুশীলনের সুযোগ পেয়েছে সালমা, রুমানারাই। তারপরও ভালো ফলাফল প্রত্যাশা বোর্ড কর্তার। তোমরা যদি ভালো পারফরমেন্স করো, খেলায় জয় পরাজয় থাকতেই পারে, সেটা খুব স্বাভাবিক, কিন্তু অ্যাপ্রোচটা যদি পজিটিভ থেকে থাকে আমরা তোমাদের জন্য সর্বোচ্চটা করব। জিতলেই যে করব এমন নয়, তোমাদের ফলাফল কি হোক সেটা বিষয় নয়, কিন্তু আমাদের প্রচেষ্টা থাকতে হবে। আগামী 21 নভেম্বর জিম্বাবুয়েতে শুরু হবে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ, যেখানে নিগার সুলতানাদের প্রতিপক্ষ পাকিস্তান, জিম্বাবুয়ে, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্র। তার প্রস্তুতি নিতেই জিম্বাবুয়ে খেলতে গেছে নারী দল। ফারজানা মুমু, সময়। খাবারের খোঁজে লোকালয়ে আসা বানরের দল নিয়ে রিপোর্ট। মুন্সিগঞ্জে লোকালয়ে বানরের বিচরণ বেড়ে গেছে। খাবারের সংকটে বানর এখন লোকালয়ে মুখী। বানর দেখতে উৎসুক মানুষের ভিড় বাড়লেও গ্রামবাসীরা বিরক্ত। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। গাছপালা আর জীববৈচিত্র্যে ভরা গ্রামে বড় দল বেঁধে লোকালয়ে চলে আসছে বানর। খাবার সংগ্রহে নানা কৌশল। খাবার পেলে দল আরো বড় হচ্ছে। চাহিদার চেয়ে খাবার কম থাকায় নিজেরাও বিবাদে জড়িয়ে যাচ্ছে। বানর ক্ষুধার্ত শাবককে নিয়েই লোকালয়ে ঘোরাফেরা করছে। নানা প্রতিকূলতায় মা বানর শাবককে মমতায় জড়াচ্ছে। বানরের এমন বৈচিত্র্যতা দেখে বাইরের লোকজন মুগ্ধ, কিন্তু লোকালয়ে বানরের পদচারণায় বিরক্ত গ্রামবাসী। বাড়িতে মনে করেন যে ঠিক মতো মনে করেন রান্না বাড়া কইরা ঠিক মতো রাখা যায় না, ওটি ভালো কইরা মানে তালা তালা রাখতে হয়। ফসল পাতি সব নষ্ট করে ফেলায়, সব জায়গায় খায় ফেলায়। ইদানিং আমাদের হচ্ছে এদিকে 2টা মিটারে ওরা আর কি লাফালাফি করে তার নষ্ট করে ফেলছে। স্কুলে যেতে পারে না ছেলেপেলেরা। প্রশাসন বলছে বানরের জন্য সরকারি জায়গায় বনায়ন করার চেষ্টা চলছে। ওখানে যদি কৃত্রিমভাবে হলেও বনায়ন তৈরি করা যায়, সেক্ষেত্রে বানরগুলোর হয়তো আবাসস্থলের ব্যবস্থা করা যাবে।
আর আমরা তাদের খাবার প্লাস বন বিভাগকে আমরা রিকোয়েস্ট করেছি যে তাদের বিষয়ে তারা যেন পদক্ষেপ নেয়। মুন্সিগঞ্জের শ্রীনগরের খাড়া ও মদনখালী এবং ঢাকার নবাবগঞ্জের চুরাইন গ্রামে ছোট বড় সহস্রাধিক বানরের বসবাস। 200 বছর ধরে এই এলাকায় বানরের বসবাস থাকলেও বনাঞ্চল কমে যাওয়ায় এখন লোকালয়ে বানরের এরকমই বিচরণ চলছে। মুন্সিগঞ্জের খাড়া থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। সকালের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সীমিত সম্পদ দিয়েই বিশ্ব সম্প্রদায়ের উন্নয়নে কাজ করতে চায় বাংলাদেশ। জাতির পিতার নামে ইউনেস্কোর পুরস্কার দিয়ে বললেন প্রধানমন্ত্রী। ডিসেম্বরে দৃশ্যমান হবে মেট্রো রেলের 9টি স্টেশন। দ্রুত এগোচ্ছে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত শেড নির্মাণের কাজ। ভাড়ার খসড়া প্রস্তাব এই সপ্তাহে যাবে মন্ত্রণালয়ে। বনানীতে রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলায় 5 আসামিকে খালাসের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ। ধর্ষণ মামলায় সাক্ষ্য আইন বাতিলের দাবি। রোববার কর্মসূচি ঘোষণা। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়।